শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা হেমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। যুবরাজ কোয়েল রচিত, নির্দেশিত, অভিনীত, বিশ্বজিৎ পাত্র সুরারোপিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। খুন হয়ে গেছে মায়া মমতা, প্রেম শ্মশানে গুনছে মাসুল, অত্যাচারের জবাব দিতে গায়ের দুর্গা ধরেছে ত্রিশূল, গায়ের দুর্গা ধরেছে ত্রিশূল, গায়ের দুর্গা ধরেছে ত্রিশূল। দুর্গা সাবাত সাবিত্রী হরির তদন। জয় দুর্গা মায়ের জয়, জয় দুর্গা মায়ের জয়, জয় দুর্গা মায়ের জয়। রাজেন ভাই, ও রাজেন ভাই, এই যে রাজেন ভাই, ভারী মুশকিলে পড়া গেল। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে শুধু দুর্গা মাকে একটিবার দর্শন করবে বলে। ও আচ্ছা, দুর্গা মা, ও দুর্গা মা, একবার এইদিকে আয় না মা। না, এখানে সে আসবে না, দেখাও করবে না। পলয়, এত রেগে গেলে কি হয়? আজকে দুর্গা পুজো অষ্টমী, আজকের দিনে যে আমার দুর্গা মাকে সবাই দর্শন করতে চায়। ও দেবী দুর্গা নয় কাকা, ও মানুষ দুর্গা, ও এই গায়ের দুর্গা। তাই কথা বললে কি শুনবে? এই পলাশপুর গায়ে, লালা শুধু পলাশপুর গ্রাম কেন, আরো আশেপাশে গায়ের মানুষজন আমার মেয়েকে দেবী বলে মান্য করে। প্রতি বছর দুর্গা পুজো অষ্টমীর দিন দুর্গাকে সবাই দর্শন করতে আসে। ওরে, এ কি আমাদের কম সৌভাগ্য! ঠিক কোথায় বলেছ রাজেন ভাই। তাছাড়া এইভাবে বাধা দিলে যদি সদর দরজা ভেঙে ঢুকে পড়ে তখন কি থামাতে পারবে? তার চেয়ে তুমি দুর্গাকে একটুবার আসতে বলো। ঠিক বলেছ ডাক্তার, 9 বছর বয়সে দুর্গা পুজো অষ্টমীর দিন এই দুর্গাকে দেবী দুর্গা সাজিয়ে মন্দিরে কুমারী পুজো করা হলো। মন্দিরের পুরোহিত মশাই সেদিন আমাকে বলল, রাজেন বাবু, আপনার মেয়ের মধ্যে যে আমি দেবী দুর্গার রূপ দেখেছি, সেদিন থেকে আজকের দিনে এই মানুষজনের যে আগমন শুরু হলো। কাকা, এইসব জিনিস শুরু না করে বলি মেয়েটার জন্য বিয়ের ব্যবস্থা করতে হবে তো নাকি? ভালো পাত্রের সন্ধান করেছো কি? তুমি ভাগ্যবান রাজেন, তোমার বাড়িতে দেবী মায়ের আগমন ঘটেছে। আরে ডাকো ডাকো, তোমার দুর্গা মাকে ডাকো। দুর্গা মা, বাইরের দরজাটা একবার খুলে যেত, মা এবার দেখা দেবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে সম্ভবে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূত সনাতনে নমস্তস্যৈ 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 নমো নমঃ নমস্তস্যৈ 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 নমো নমঃ নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি দুর্গা নই, আমি একজন সাধারণ মানুষ। মা, তোমার দুর্গার কাজ কোথায় গেল? তুমি যে আমাদের দেবী দুর্গা। আজ থেকে 15 বছর আগে মন্দিরের পূজারী তোমার মধ্যে দেবী দুর্গাকে দেখতে পেয়েছিলেন বলেই তোমাকে পূজা করেছিলেন, আর তখন থেকেই তুমি আমাদের রক্ত মাংসে গড়া দেবী দুর্গা মা। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি ডাক্তার কাকা, দয়া করে আমাকে আর দুর্গা সাজাবেন না।
তখন এইসব বন্ধ করে দেয় ভালো। আমি বরং ওদের চলে যেতেই বলি, আর জানিয়ে দিই এই দুর্গা শুধু আমাদের গায়ের দুর্গা। ওরে মা, সব বাবাদের কাছে যে মেয়েরা দেবী হয়, কয়েকজন মেয়ের কাছে আর এই সারা গায়ের কাছে দেবী হয় বুঝি? বাবা, কুমারী পুজো একটা রীতি আচার মাত্র, তাই তো প্রতি বছর একটা মেয়েকে কুমারী সাজিয়ে পুজো করা হয়। তাই বলে সেসব মেয়েরা তো দুর্গা হয়ে যাচ্ছে না বাবা। তাছাড়া সবাই যদি দেবীকে দুর্গা বলে ভেবে বসে, কেউ কি দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে কাকা? না, কেউ কি দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে? করবে করবে। আমার দুর্গা মার জন্য একজন যোগ্য পাত্র খোঁজ হয়েছে। সে নিজে হতে আমার এই দুর্গা মাকে গ্রহণ করতে চায়। বাবা, কাল যখন হাটে যাচ্ছিলাম, নন্দ ঘটক দেখে আমাকে একখানা ছবি দিয়ে বলল সে নাকি আমার এই দুর্গা মাকে ভীষণ ভীষণ পছন্দ করে, বিয়ে করতে চায়। আমি শুনে বললাম আমরা তো ভীষণ গরিব, এত টাকা ফোন দেওয়ার ক্ষমতা নেই। শুনে নন্দ ঘটক কি বললো জানিস? কি বললো কাকা? ছেলেটি নাকি পণ নেওয়াটাকে অপরাধের চোখে দেখে। আমাদের যদি আপত্তি না থাকে, ওরা আশীর্বাদের দিন এসে সাজিয়ে ঘরে তুলতে চায়, শুধু আমাদের উত্তরের অপেক্ষায়। কিন্তু উনি আমার সম্বন্ধে কি জানেন? তোমার ঘটকের পছন্দ করা পাত্র যদি ভেবে থাকেন যে আমি দেবী দুর্গা করতে কেউ, তাহলে উনি মহা ভুল করবেন। ওই দেখি কাকা। এই, 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 শোন! ভেরি স্মার্ট বয়। কিন্তু কাকা, ছেলেটা কে, কি করে, তা আগে খোঁজ খবর নিতে হবে তো। আরে পাগল, তার জন্য তো তুই আছিস। সে তো নিশ্চয়ই। বাহ, খুব সুন্দর। এই যে দেখে নে। কমে গেছে। দুর্গা মা, আমি তোকে আশীর্বাদ করি রে মা। দেবী দুর্গার রূপ মুছে গিয়ে স্বামী সন্তান নিয়ে সুখী হ রে মা, সুখী হ। জয় দেবী দুর্গার জয়। তুই তুই আমাদের গায়ের দুর্গার জয়। চল চল বল, চল। এবার ওর ভাবনাটা ওকে ভাব দিয়ে দিয়ে। এই নে, ছবিটা দেখ, আর এর সঙ্গে ছবিটা দেখে মনে মনে স্বপ্ন দেখা শুরু কর। কি মশাই, অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমাকে বুঝি তোমার খুব পছন্দ হচ্ছে, তাই না? তাহলে তাহলে আমিও বলি, নজর তো তেরি লাগি मैं दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई। नजर तो तेरी लागी मैं दीवानी हो गई, नजर तो तेरी लागी मैं दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई। ভোরের হাওয়া দোলা দিয়ে দিতে সারা জায়গায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া। ভোরের হাওয়া দোলা দিয়ে দিতে সারা জায়গায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া। ও তোমার ছোঁয়া সুটাই রে আগুন করে দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া, কোথায় ছিলে গিয়া, কোথায় ছিলে গিয়া। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई।
টাকাতেই আমার নতুন নার্সিংহোম তৈরি করবো। ওই বস্তির ছোট লোকগুলো সহজে মারলে ভালো, নইলে রাজনৈতিক ক্ষমতার বলে ওই বস্তিকে উচ্ছেদ করবো। যে কোনোভাবে ওই জায়গাটা আমার চাই চাই। আরে শুনছো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? আরে শুধু নার্সিংহোম নার্সিংহোম আর নার্সিংহোম, কিন্তু আমাদেরকে তাকানোর তোমার কি সময় আছে? ইচ্ছা করে তোমাকে নিয়ে সোজা সুইজারল্যান্ডে ঘুরে আসি। কিন্তু কি করবো বলো, এই মুখার্জিগুলোতে কারো হাতে কোনো সময় নেই। আমি এই মুখার্জিগুলোর বড় ছেলে, আমি শহরের নাম করা ডাক্তার। আর আমার শ্বশুর মশাই হলেন এই লোকসভার এমপি 10 বছরের, আর এক ভাই সাংবাদিক। তাহলে তুমি এই ব্যস্ত পরিবারে কার হাতে সময় থাকবে? তুই ঠিক বলেছিস দাদা, এই ব্যস্ত পরিবারের সবার হাতে টাকা পয়সা থাকলেও শুধু সময়টা নেই। সবাই কেবল যন্ত্রের মতো ছুটছে, শুধু আমাদের একমাত্র রুদ্র ছাড়া। ঠাকুরপো, তুমি ওর কথা একদম মুখে আনবে না। আরে ভাই, ছুটতে তো হবেই, বর্তমানে ইন্টারনেটের যুগে থেমে থাকলে চলবেই না। বলি কি দাদা, এত না ছুটে একটু থামতে শেখ। কারণ তোদের এই ইন্টারনেট মানুষকে হাতের মধ্যে বিশ্ব ছুঁয়ে দিতে পারলেও তারা মায়ের পেটের মধ্যে শিশুর জন্ম দিতে পারে না, ওজন করতে পারে না। মায়ের দুধে কতটা পরিমাণ স্নেহ আছে আর কতটা ক্যালোরি আছে দাদা। সত্যি সত্যি ঠাকুরপো, সত্যি ঠাকুরপো, তুমি রাজ এই সাংবাদিক না ছেড়ে তুমি ড্যাডির সঙ্গে যোগ দিতে না, তাহলে অনেক বড় মন্ত্রী হয়ে যেতে। মন্ত্রী হতে গেলে এখন আর শিক্ষার দরকার হয় না বৌদি, নীতি আদর্শের জলাঞ্জলি দিয়ে শুধু লাভ ক্ষতির আখের গোছানোর হিসাবটা খুব ভালো করে জানতে হয়। লাভ ক্ষতির অঙ্কের হিসাব ছাড়া জীবনের গতি হয় না। জীবনের গতি আনতে গিয়ে এই দুনিয়াটা তোলা বাজার তুলিতে ভরে গেছে গোটা দেশটা। শিক্ষা উন্নয়নের প্রকল্প তৈরি করে হাজার হাজার নিরীহ গরিব মানুষের পায়ে পড়িয়ে দিচ্ছে রাজনীতির চাকা। আর সেই চাকার উপর গড়তে গড়তে ভুল উন্নীত হচ্ছে আমাদের ভারত জননী। বলো 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 সবে, শত বিনা বিনু রবে, আরো দাবা ভগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বিনু রবে, আরো দাবা ভগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। বন্দে মাতরম। বাবা বাবা, অপূর্ব অপূর্ব, লিখে ফেল। তোদের কলমের খোঁচা দিয়ে শাসক গোষ্ঠীর ন্যায় অন্যায় ব্যভিচারের কথা খাতাতে লেখ। শুধু লিখবো না, আবার লিখবো না, ঘুমিয়ে থাকা এই মানুষগুলোর ঘুম আমরা ভাঙাবই। দেখ দেখ, সমাজের দিকে চেয়ে দেখ, সভ্য সমাজের বুকে অসভ্যতার বোকা কিলবিল করছে। মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে, প্রশাসন আর স্বার্থের জাতাকলে বন্দি। বলি কতদিনের ঘুম ভাঙাবি সাংবাদিক? একটা কথা মনে রাখি সাংবাদিক, দুর্বার বাঁধ দিয়ে কখনো বালির বাঁধকে আটকানো যায় না। যায় বাবা যায়, মুঠো মুঠো বালিতে যদি দুস্তর হিমালয় সৃষ্টি করা যায়, তাহলে সমুদ্রের স্রোতকে রোধ করা যায় বাবা। তাই তো গরিব মানুষ স্বেচ্ছাচারের প্রতিবাদে আজকে কণ্ঠে তুলছে প্রতিবাদের মন্ত্র। গরিব মানুষ 5 বছর অন্তর অন্তর ভোটের বোতাম টেপা ছাড়া গরিব মানুষের আর কি অধিকার আছে? গরিব মানুষের ক্ষমতার মাপকাঠিটা জানা না থাকলে কোন একটা রাজপ্রজাদের ইটের টুকরোকে জিজ্ঞাসা করুন, কারা তাকে সৃষ্টি করেছিল, কারা তাকে টেনে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাবা। বড় বড় বিপ্লবী মার্কা কথাবার্তা না বলে পরিষ্কার করে বল না কি বলতে চাইছিস। বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু বলতে পারছি কোথায়? দিনের পর দিন প্রশ্নের নাকের ডোকা থেকে অবৈধভাবে লরি বাড়ি পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের মাটি থেকে হাজার হাজার গরু পৌঁছে যাচ্ছে বিদেশের মাটিতে। একদল স্বার্থপর ঘুষখোর প্রশ্নের সাথে হাত মিলিয়ে কিছু ধান্নাবাজ নেতা মন্ত্রী তাদের আখের গোছানো লাভ প্রতিষ্ঠাটা করছে, আর সুস্থ মানুষের জীবনকে করে তুলছে অসুস্থ। এই তো নাম রাজনীতি বাবা। তারপর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি এভাবে অপমান করছো। করুক করুক বৌমা, করুক অপমান, আমরা হলাম কি জননেতা? গরিবের সাপ অভিশাপ হচ্ছে আমার গলার মালা। আসলে এটাই তো জীবন মানে তো রাজনীতি। মানে নেতারা দল পাল্টাবে, পুলিশ ঘুষ খাবে, ভোটে লাশ পড়বে, জনগণ মার খাবে, এছাড়া রাজনীতি হয় নাকি? হ্যাঁ রে রাজু, আমি শুনলাম কাল তো নার্সিংহোমে নাকি রিয়াজ নামের একটা মুসলমানের ছেলে তার বইয়ের ডেলিভারি করবার জন্য তো নার্সিংহোমে ছিল, আর অনেক খরচা বলে তুই নাকি অ্যাডমিশন নিস নি। হ্যাঁ রেডি, অনেক খরচ।
জানিস ওই নকুলতলাতে আমার কতগুলো বস্তি আছে, কতগুলো ভোট আছে। শোন, আজকে আমার চিঠি নিয়ে আবার ওই নার্সিংহোমে যাবে, তার যেন ট্রিটমেন্ট হয়ে যায়। এটা তো আমার লস। ঔষধপত্র, অপারেশন খরচ এগুলোকে আমি ঘর থেকে দেবো? দৌড়বোকা ঘর থেকে দেবে কেন? আজকালকার প্রত্যেকটা প্রাইভেট নার্সিংহোম, সরকার নার্সিংহোম যা করছে তুই তাই করবি। শোন, একটা হার্টের পেশেন্ট এলে প্রথমেই তার পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত টেস্টের ব্যবস্থা করবে। তারপর পেশেন্ট পার্টিকে বলবি পেসমেকার বসাতে হবে। পেসমেকার বসাতে গিয়ে যদি পেশেন্টটা মারাও যায়, ঘুণাক্ষরেও বলবি না, যতক্ষণ না সেই লাশের গা থেকে পোচা গন্ধ বেরোচ্ছে। তারপর একটা মোটা অঙ্কের বান্ডিল ধরে দিয়ে বলবি বডিটা তোমরা নিয়ে যাও। আরে বাবা, আজকাল সব নার্সিংহোমগুলো তাই করছে। কিন্তু এটা অন্যায় বাবা, তোমরা এইভাবে টাকা রোজগার করবে? এর পরেও কি কেউ তোমাদের নেতা মন্ত্রী বাবা? এই অফিসার, আজকালকার দিনে ন্যায় অন্যায় করে হচ্ছে শোনে। কেন করবেন না রাজু? একটু খোঁজ নিয়ে দেখবেন, এলাকার মানুষজনরা ভগবান বলে রাখে। এমনকি এলাকাগুলোর জন্য স্যার এখানকার গুলোতেই একটা নার্সিংহোম খুলেছে, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, এমনকি গণবিভাগের আয়োজন করে নিজের পয়সা গণবিভাগ দিচ্ছে। সমাজ সেবায় তো স্যারের জুড়িমেলা ভার। আমি কথাটা ঠিক বলিনি? একদম ঠিক বলেছো মাই সুইট হার্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস মিলি। বলে দাও বলে তোমাকে আমার এত মিষ্টি লাগে। হ্যাঁ রে, তাছাড়া আমি তো এই বস্তিতে একটা শনি মন্দির করে দিয়েছি। উচিত ছিল একটা স্কুল করে দেওয়া। আরে বাবা, এইসব বেকার ছেলেগুলো শিক্ষিত হলে এক একটা নেতাজি হয়ে দেশের হিসেব নেবে, হিসেব। পচা নর্দমাটার নিকাশির ব্যবস্থা করা। হাসালি রে ভাই, হাসালি। আরে নর্দমা পরিষ্কার করলে মশারা কোথায় জন্মাবে? আর মশারা জন্মালে ম্যালেরিয়া হবে না, ম্যালেরিয়া না হলে মানুষজন হাসপাতালে ভর্তি হবে না, আর হাসপাতালে মানুষজন ভর্তি না হলে এতগুলো স্টাফ এদের চলবে কেমন? আর তাছাড়া ম্যালেরিয়া না হয়ে ওই মানুষ না মারা গেলে শয়শনে যারা কাজ করছে তাদের চলবে কেমন? না 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 না, কতগুলো থার্ড গ্রেডের মানুষের জন্য ড্যাডি এতগুলো টাকা নষ্ট করতেই পারে না। অপূর্ব অপূর্ব। এই মুখার্জি ভিলাটার নির্মল বাতাস নেই, আছে শুধু স্বার্থপর কথার বিষাক্ত ভাইরাস। তাই তো মাঝে মাঝে আমার এখানে নিঃশ্বাস কষ্ট হয়। তাহলে নিয়ে না তোমায় থাকলে কবে বাড়ি ছেড়ে চলে যেতাম বলি। কেন রাজু বাবু, আপনার ড্যাডি এমএলএ, দাদা ডাক্তার, আপনার আবার চিন্তা কিসের? আপনার সুখে থাকার কথা। সুখ? ওই সুখটাই তো খোঁজার চেষ্টা করছি। আমি দিব্য চক্ষুতে দেখতে পাচ্ছি পরিবর্তনের ঝড়ে কেটে যাচ্ছে দুর্নীতির কালমে। সাম্যবাদের গান লেখার জন্য কবিগুরু ধরেছে কলম, বঙ্কিমচন্দ্র লিখতে বসেছে উপন্যাস, বিদ্যাসাগরে মাইকেল মধুসূদনকে বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। কবি সুকান্ত রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে বাঁচার জন্য আর্তনাদ করছে। ক্ষোভে অভিমানী নেতাজি আজ বাড়ি ফিরতে চাইছে না, কারণ দুঃখের বন্যায় প্লাবিত হয়ে গেছে মানবতার হাজার হাজার গ্রাম, ধুয়ে গেছে বিপ্লবের পোস্টার, ধুয়ে গেছে বিপ্লবের ফসল। তাই তো কাগজ কলম আর ক্যামেরাটা নিয়ে এই ডাক্তার দাদার ভাই, ওই এমপি বাবার ছেলে, এই অসহায় ভিলা মুখার্জি ভিলার অসহায় সাংবাদিক রাজীব মুখার্জি খুঁজে চলেছে সুখের ঠিকানা। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। প্রীতের ক্রন্দন রোল আকাশ বাতাস ধরিবে না, অত্যাচারীর খর্মকৃপান বিপ্লব মেরণিবে না। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত। একটা হরমজাদা ভাবছি এই ছেলেটা আমার এই রক্তের সম্পর্ক, তো তা না হলে ও সতীলক্ষ্মী মাটা স্বর্গে গেছে দালালের মাকেই সন্দেহ করতাম। কারণ বিয়ের আগে তোর মায়ের স্বভাব তো ভালো ছিল না। এখানে আপনার ছেলে বৌমা রয়েছে? বলছিলাম তোর গুণধর ভাই আর তো মানুষের চিৎকার শুনতে গেল, আর তুই ওসব চিৎকার আমার দ্বারা হবে না। আমার ভাই লেখনী অস্ত্রের দ্বারা তোমার উঁচু মাথারে আমি মাটির সঙ্গে মিশে যেতে দেব না। নোট বাতিলের সময় যে পুরনো নোটগুলো আমার অ্যাকাউন্টে জমা পড়েছিল তার হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি, আমি দেব। আমার জীবনের পাটি গণিতের খাতার সহজ সরল অঙ্কের হিসাবটা ওদের পাই টু পাই বুঝিয়ে দেব। দিদি যদি এখন তোমার পেছনে পড়ে যায় তাহলে কি হবে? তাছাড়া তোমার আরো কোন নার্সিং হোমে
সবাই জানে আর কনিকা নার্সিং হোমে গরিব দুঃখীদের বিনা পয়সা চিকিৎসা করা হয়, অথচ 5 বছর ধরে পুরোটা লসে রান করছে, একটা টাকাও ইনকাম নেই। সরকারের মাইনে দিতে হয় তোমার নিজের পকেট থেকে। এখন নিজে যদি তদন্ত করে তাহলে তোমার স্বামী সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো প্ল্যান করা উচিত। কিছু একটা করুন স্যার। হ্যাঁ, সেটাই তো প্ল্যান কি করা যায়। আচ্ছা রজত, তোর নার্সিংহোমে কতগুলো মানুষ এখন ভর্তি আছে? 100 জন ড্যাডি। 100 জন। শোন রজত, কাল রাতের বেলায় তোর এই আরোগ্য নিকেতন নার্সিংহোমে তুই আগুন ধরিয়ে দে। খবরের ব্রেকিং নিউজ, শর্ট সার্কিট হয়ে আরোগ্য নিকেতন দাউ দাউ করে জ্বলছে। আপনারা যখন নার্সিংহোমের বাইরে দাঁড়িয়ে থাকবেন, তাদের সহানুভূতি দেখিয়ে ক্যামেরার সামনে আপনি কিছু একটা বলবেন। না 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 না, বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি দিনের শুরুতেই এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আমি কিছুতেই ভাবতে পারছি না। আসলে দমকল কর্মী, আমার নার্সিংহোমের স্টাফেরা হাজার চেষ্টা করেও কিছু মানুষকে বার করতে পেরেছে, কিন্তু কিন্তু না না না, কিছুতেই এই দুর্ঘটনা আমি মন থেকে মেনে নিতে পারছি না। আর আমি কিচ্ছু বলতে পারছি না। মিডিয়া ক্যামেরার সামনে যখন নার্সিংহোমের বাইরে দাউ দাউ করে আগুনে লেলিহান শিকার আগুন জ্বলবে, তখন দেখলেন একের পর এক পেশেন্টের মৃত্যু সংবাদ ভেসে আসছে। একসঙ্গে এতগুলো পেশেন্টকে মেরে দেবেন ড্যাডি? নিশ্চয়, মানুষ না মারলে ঘটনাটা লাইভ লাইটে আসবে না। ঘটনাটা লাইভ লাইটে না আসলে আমি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবো না। ইন্স্যুরেন্স ওই নার্সিংহোমের জন্য আমি 10 কোটি টাকার ইন্স্যুরেন্স রেখেছি। ভাই, ইন্স্যুরেন্স ক্লেম করে পেয়ে যাবো আমার সেই 10 কোটি টাকা। তারপর একটা সময়ের পর পাবলিক ভুলে যাবে এই ঘটনার কথা। আমি ওই নার্সিং হোম ভেঙে একটা 10 তলা সুপার স্প্লাডিটি ফ্ল্যাট বানাবো। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হবে সেই ফ্ল্যাট। একদিন যেখানে পাবলিক দম বন্ধ হয়ে মারা গেছিল, সেখানেই আর একদিন এক পাবলিক দক্ষিণ খোলা জানালা খুলে প্রাণের নিঃশ্বাস নেবে। আর আমি টপার স্তূপের উপরে বসে আনন্দের স্কচে চুমুক দিয়ে ওই সমাজ পেপার মন্ত্র। নিহত সৈনিকদের সমবেদনা জানাতে মোমবাতি হাতে গেয়ে উঠবে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, হাতে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, হাতে অশ্রু জলে, হাতে অশ্রু জলে, হাতে অশ্রু জলে। ওয়ান্ডারফুল ড্যাডি, ওয়ান্ডারফুল। আজ আমার 3টি অপারেশন আছে। চলি রাখি। হ্যাঁ, যাও 3টের মধ্যে কটা বাঁচবে ভগবান জানে। কেন স্যার, আপনার ছেলে তো ডাক্তার। হ্যাঁ ডাক্তার, কিন্তু হাতুড়ে ডাক্তার, মানে চাল করে ডিগ্রি পাস করে MBBS ডিগ্রি নিয়ে বসে আছে। ড্যাডি, ও তো আমার মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণার ওষুধ ওই তো দেয়। হ্যাঁ দেয়, কিন্তু মা না হতে পারার জন্য তোমার বুকে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার ওষুধকে বড় খোকার কাছ থেকে তুমি আদায় করতে পারছো না বড় বৌমা। আরে বংশধর চাই তো। আপনার মুখে আমি এই কথাটা আশা করিনি ড্যাডি। তাই আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি আমার ফিগারটাকে কখনোই নষ্ট করতে পারবো না। আর এখনই যদি বংশধরে দরকার থাকে, তাহলে আপনার মেজ ছেলের বিয়ে দিয়ে দিন। হ্যাঁ, কথাটা তো মন্দ বলেনি মিস মেলি। ওর বিয়ে হয়ে গেলে গা ছড়া ভাবটা উঠে যাবে। আর তার সঙ্গে আমিও মোটা টাকা আদায় করতে পারবো। বেশ তো, তাহলে তোমরা পাত্রী দেখো। সামনে শুভলোক নেই, এই মুখার্জি ভিলাতে আমি বিয়ে সানাই বাজিয়ে দেবো। সানাই আশীর্বাদ হয়ে গেছে। আর তো একটু পরেই সিঁদুর দান। দেখেছো, যেদিকে না তাকাবো
একটা না একটা কিছুই করে বসবে। ওরে বিমান, বরযাত্রীরা খেতে বসেছে, এতটা পথ আবার যাবে। ও সব কি আর একা হাতে সামলানো যায়? কি হলো কাকা, চেঁচিয়ে যে একবার সারা বাড়ি মাছ করে তুলেছো? তা বলি, মেয়ের বিয়ের আনন্দ কি একা তোমারই হচ্ছে নাকি? হবে না তুই বল? ওর মা সাবিত্রী মাত্র 7 বছর বয়সে ওই দুর্গাকে আমার হাতে চাপিয়ে দিয়ে নিজের সার্থক পরের মতন চলে গেল। কত করে বললাম, তুমি তুমি এভাবে আমাকে একা ফেলে যেও না। আমার কথা শুনলো না, বললো মরুর ব্যাধি যখন আমাকে নিতে এসেছে তখন যে আমাকে যেতেই হবে। তুমি তুমি দুর্গাকে দেখো। ব্যাস, সেদিন থেকেই শুরু হয়ে গেল এই বাপ পেটির জীবন। সেই ছোট্ট বেলা থেকে কোলে পিটি করে মানুষ করলাম। আজ আজ এই হতভাগী এই বুড়ো বাপটাকে ছেড়ে চলে যাবে, আনন্দ হবে না? কাকা, তোমাকে কতবার না বলেছি আজকের এই শুভ দিনে তুমি চোখের জল ফেলবে না, সেই তুমি কাঁদছো। আনন্দ দে রে, আনন্দ দে। সত্যি আজ এই পলাশপুর গা ছেড়ে চলে যাবে ভেবে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর মতন মেয়ে এই গায়ে আর একটিও নেই। গুণে রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, ও যে আমাদের এই গায়ের দুর্গা। তুই দেখিস, ও ও খুব সুখী হবে রে, খুব সুখী হবে। সে তো নিশ্চয় ভালো পাত্র, খরচ তো তুমি কম করোনি, কিন্তু এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে কাকা? আমি আমি বেছে নিয়েছি। এ কি বলছো কাকা? এ তুমি কি করেছো? এখন তোমার চলবে কি করে? ঘটক মশাই যখন পাত্র সন্ধান নিয়ে এলো তখন আমি আর অপেক্ষা করতে পারলাম না। তাই তো এই লেবুতলার শেষ সম্বন্ধ বিঘা জমিটা আমি বেছে নিয়েছি। কাকা, বাবা, দুর্গা, দুর্গা, তোকে খুব সুন্দর লাগছে রে মা। দেখিস মা, দেখিস, তোকে দেখে নয় তোর শ্বশুর বাড়িতে লোকেদের মাথা ঘেনা যায়। আরে মা, হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে এই বুড়ো বাপটাকে ভুলে যাবি না তো? তুমি কেমন করে ভাবলে বাবা, তুমি কেমন করে ভাবলে যে আমি তোমাকে ভুলে যাব? বাবা, শেষ পর্যন্ত তুমি আমাকে তাড়িয়েই ছাড়লে। বলে না, আমি রান্না না করে এই বুড়ো মানুষের মুখে ভাত ওঠে না। মাঠ থেকে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে ফিরলে জলের গ্লাস আমাকেই ধরতে হয়। তাই আমি এত করে বললাম আমাকে বিয়ে দিও না, আমি চলে গেলে তোমাকে কে দেখবে বাবা? শুনলে না, শুনলে না, আমার কোনো কথা শুনলে না। শেষ পর্যন্ত আমাকে তাড়িয়েই ছাড়লো। আসলে বড্ড বেশি বোঝা হয়ে গিয়েছিলাম তো, তাই তো আমাকে তুমি তাড়িয়ে দিলে। ওরে মা, সব বাবাদের কাছে যে মেয়েদের একদিন না একদিন স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হবে স্বামীর ঘরে। বাবা, তুমি যে একা হয়ে গেলে বাবা, তুমি যে একা হয়ে গেলে। আমার কথা চিন্তা করিস না, তোর সুখেই যে আমার সুখ। তুমি কি একা? কাকা, তোর মুখে হাসি ফোটাবার জন্য তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে পুরো নিঃস্ব হয়ে গেছে। বাবা, বাবা ছবি বেছে দিয়েছে। হ্যাঁ রে দুর্গা, আমার কথা চিন্তা করিস না রে মা, আমি ঠিক চালিয়ে নেব। এসে এসে আমার সুখ হবে। তুমি কষ্ট পাচ্ছ দেখে, তুমি খেতে পাচ্ছ না দেখে, তোমার শুধু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে দেখে। না 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 না, এত কিছু শোনার পরে আমার আর ও কথা বলতে নেই রে মা, ও কথা বলতে নেই। ওরে ওরে, এই তো পড়াই তো রইলো। আর যখনই খিদে পাবে তখনই নয় তোর সংসারে চলে যাব। দিবি না মা এই বুড়ো ছেলেটাকে? ছোট ভাত
এবার সিঁদুর দান, সংশোধন, মালা বদল, সিঁদুর দান একে একে সেরে নিতে হবে। প্রাতকালে কন্যা যাত্রা। আমি এখনই যাচ্ছি কাকা। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে রীতি আচার মেনে অগ্নির সাক্ষী করে আমার এই জন্মদাতা বাবাকে ভুলে আমাকে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। একবারও পিছন ফিরে দেখতে পাবো না আমার এই জন্মদাতা বাবাকে, আমার এই জন্মভূমিকে। পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার চোখে, যাকে নিয়ে স্বপ্ন আমার চোখে, আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। রক্তকে বয়ে যায়। কি আপনি? আমি লোকাল থানাকে ইনফর্ম করে এখানে আসছি। আমি লালবাজার থেকে আসছি। কেন আপনি এখানে কেন? আপনি মেয়ের বাবা তাই না? হ্যাঁ। তা মেয়ের কোথায় বিয়ে দিচ্ছেন খোঁজ খবর নিয়েছেন? না মানে ঘটক মশাই বললো। ঘটক মশাই বললো আর আপনি আপনার মেয়েকে লাল চন্দন বেনারসি পরিয়ে ওই চিতা তুলছেন তাই না? কি বলছেন আপনি? বোঝার কথা নয়, তার আগে বলছি এই সারা বাড়িটিকে পুলিশ ঘিরে রেখেছে, এমনকি ওই স্কাউন্ডেল বর বাবাজিকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? ও কি করেছে? ওই বর বাবাজি এর আগে পাঁচখানা বিয়ে করেছে, প্রত্যেকটি মেয়ের সঙ্গে 2 মাস করে ঘর করেছে, তারপরে ওই মুম্বাইয়ের পতিতালয়ে বিক্রয় করে দিয়েছে। বোঝার কোথাও নয়, এমনকি এই বাড়িটিকে আমাদের পুলিশ ফোর্স ঘিরে রেখে দিয়েছে এবং বাড়ির প্রত্যেকটি মেয়ের লোকও আছে। এরপর আপনার মেয়েটাকে থ্যাঙ্কস গড আপনি বেঁচে গেছেন। আর শুনুন রাজিন বাবু, শুধু মেয়ের বিয়ে দিলেই হলো না, দেখে নিতে হবে পাত্রপক্ষ সঠিক কিনা। দেখবেন তাহলে পশ্চিমবাংলাতে বধূ নির্যাতনের হার অনেক কমে গেছে। এরপর আপনি আপনার মেয়েকে ভালো সুপাত্র দেখে বিয়ে দিয়ে দিন। আপনি কেমনে গেলেন বাবু? এবার এই হতভাগীটা কি করবে? ও যে রক্ত মাসটা হবে, ওকে ওকে যে আর কেউ বিয়ে করবে না। তুমি কি করবে বাবা, তুমি কি করবে? এ যেমন অদৃষ্টের লিখন বিধাতার খেলা। আমি জানতাম এত সুখ আমার কপালে সইবে না। তাই এখন আমার ভাগ্যাকাশে ওটা সূর্যটা অস্ত যেতে বসেছে, বিসর্জনের আগে বেজে উঠেছে আমার বিয়ে ছাড়াই। দেখার আগে আবার মৃত্যু হলো না কেন? তুমি মরবে কেন? মরতে হয় আমি মরবো। আমার যে এখন গলায় দড়ি দিয়ে মরা ছাড়া যার কোনো উপায় নেই, উপায় নেই। আজকে দিনে এসব হয় না। দয়া করে বলছি আপনারা কেউ যাবেন না। আমি বলছি যে কোনো প্রকারে আমার দুর্গার বিয়ে দেবো, না হলে যে সমাজের কাছে ছিল লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। শুনছিস প্রহ্লাদা? বিয়ের সারাই বন্ধ হয়ে গেছে, থেমে গেছে আনন্দপূর্ণ কোলাহল।
কাঁদিসটা রে মা, কাঁদিসটা। তোর ভাগ্য আকাশের সূর্যকে আমি ওখানে যেতে অস্ত দেবো না। মধুরের বাচ্চাকে যে আমি বিসর্জনের টাকা করতে দেবো না রে মা। তাই বলে কি হারিয়ে যাবে আমার এই দুর্গার পরিচয়? রক্ত বস্তা কলম করে মাথায় দিয়ে আজীবন আজীবন আমার মেয়ে চোখের জলে বুক ফাঁসাবে না। আমাকে আমাকে নতুন করে ভাবতে হবে। আমার সমস্ত ভাবনা চিন্তা যে ব্যর্থ হয়ে যাবে। শত চেষ্টা করলে দীর্ঘর পরিচয় হবে যে সে একজন লগ্ন ভ্রষ্টা। ওগো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে কে আছো সহদেব ব্যক্তি, আমি আমি সবার সামনে হাত জোর করে বলছি, তোমরা তোমরা কেউ এই মুহূর্তে আমার মেয়েকে গ্রহণ করো। আমি আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমার এই দুর্গার চোখের জল মোটাতে আমি আমি তোমাদের সমস্ত দিয়ে দেব। দয়া করে তোমরা আমার আমার এই মেয়েটাকে গ্রহণ করো। না বাবা না, কান্না নয়, তোমরা এবার প্রস্তুত হও। লগ্ন ভ্রষ্টার সাজতে তোমাদেরকেই পড়াতে হবে বাবা। তাই তোমরা দয়া করে এবার আমাকে সেই অভিশপ্ত সাজিয়ে দাও। বধূ সাজার স্বপ্ন আমার কপালে সইল না, তাই তো নতুন করে কলঙ্কের মালা পড়তে আমার এই পবিত্র ফুলের মালাটাকে আমি পথে ধুলায় ছুঁড়ে ফেললাম। সেই ছোটবেলা পবিত্র মালাটাকে আমি নতুন করে তোমার গলায় আবার পরিয়ে দিলাম। হ্যাঁ, আমি একজন সাংবাদিক। আমার নাম রাজীব মুখার্জি। থানা থেকে খবর পেয়ে, ফ্রড প্রশাসনের থেকে খবর পেয়ে খবর করতে এসে দেখলাম সামান্য একটু সহানুভূতির অভাবে এই দুর্গা দেবীর জীবন নষ্ট হতে বসেছে। জানি না আপনাদের এই দুর্গা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা। তবু বলছি, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে যান, সিঁদুর কোটোটা নিয়ে আসুন। আমি এখনই যাচ্ছি। না না, এ হয় না, এ হতে পারে না। আপনার বাবা মা আছেন, আপনার আত্মীয় পরিজন আছে, তাদেরও তো কোনো আপত্তি থাকতে পারে। শুধু আমার উপকার করতে এসে আপনি আপনার জীবনটা এইভাবে নষ্ট করে দেবেন না। আপনি কিছু চিন্তা করবেন না, আমি একজন সাংবাদিক, তার থেকেও বড় পরিচয় আমি একজন মানুষ। আর একজন মানুষ হয়ে নিজের কর্তব্যকে ছুটি না দিয়ে একজন মানুষের উপকার করতে এলাম। নিন সিঁদুর কৌটোটা নিন। এখানে তো অনেকেই নিমন্ত্রণ খেতে এসেছিলেন, একে একে অনেকেই চলে গেছেন। এখনো তো অনেক মা মাসি কাকিমারা আছে। দয়া করে একটু উলু দিন না, দয়া করে একটু উলু দিন না। ওরে তোরা শাক বাজা উলু দে, সানাই বাজাতে বল। আমার দুর্গা মাকে বরণ করতে এক মহান পুরুষ এগিয়ে এসেছে। কান্না নয় রে মা, আর কান্না নয়। চোখের জল মুছে এবার নতুন সাজে প্রস্তুত। অমঙ্গলের অন্ধকার ভেদ করে তোর জীবনে উদয় হয়েছে নতুন সূর্য। আর দেরি না করে এবার তোরা শুরু কর মালা বদনের পর্ব। ঠাকুর মশাই, আর সময় নষ্ট না করে আপনি মন্ত্রপাঠ শুরু করুন। আমি ততক্ষণ এনার স্মৃতিতে এই সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। তদুস্থ হৃদয়ং তব যদিতং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব যদিতং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব। আজ মিলন তিথি পূর্ণিমা মোছায় অন্ধকার। আজ মিলন তিথি পূর্ণিমা মোছায় অন্ধকার। ওরে গান গেয়ে যা সুর দিয়ে যা। অনেক দিনে হারানো সুর পেলাম যে আবার। আজ মিলন তিথি পূর্ণিমাটা মোছায় অন্ধকার। আজ মিলন। আবার তোর ভাই নিজে আমাকে ফোন করেছিল, দাঁত বার করে বলছে বাবা আমি বিয়ে করেছে। হ্যাঁ, বর্তমানে ভিড়টা তো নয়, ওই বাজারের দোকান থেকে ললিপপ কেনার মধ্যে কিনলাম, শুরু করলাম।
ভালো নেই মন্দ নেই, একটা স্ট্যান্ডার্ড নেই। 5 মিনিটে হয়ে গেল বিয়ে। আমি এই বিয়ে মানি না। বললেও তোমার ভাইয়ের ভাই বয়ে গেছে। আরে সারা রাত বাসর জেগে মহা আনন্দে বউ নিয়ে সে বাড়ি ফিরছে। আমি অবাক হয়ে যাচ্ছি একটা এমপি বাড়ির ছেলে, এই মুখার্জি বাড়ির ছেলে কিনা একটা চাষির ঘরের মেয়েকে এবারে পুত্রবধূ করবে। আমি জানতাম রাজীব ঠিক এমনই একটা কাজ করবে। একটা হাড় ঘরে মেয়ের সঙ্গে কিনা আমাকে সংসার করতে হবে। অসম্ভব। আমার কাছে তুমি পারলেও আমি পারবো না। ও বাবা, কি ব্যাপার, বাড়িটা মনে হচ্ছে একেবারে দাবানলের মতো জ্বলছে। আরে তুই হঠাৎ এখানে কেন এলি? আরে হ্যাঁ, আমার না অনেকদিন দিদির সাথে আর আপনার সাথে দেখা হয়নি, তাই আমি হঠাৎ করে এখানে চলে এলাম। এমনি তুমি ভালোই করেছো, হ্যাঁ। কিন্তু এমন একটা দিনে কেন আজকে কি এমন দিন? আরে কি এমন দিন? আজ কি কারোর জন্মদিন? জন্মদিন না, আজ আমার মৃত্যুদিন। মেসমশাই, ও মেসমশাই, আপনি দেখছি রেগে একেবারে ফায়ার হয়ে আছেন। ব্যাপারটা কি? বলি ভোটে আপনি হেরে গেছেন নাকি? যত লক্ষণের কথা। আরে তো কি হয়েছে বলবেন তো? বিয়ে করেছে বিয়ে? আমার গুণধর ছেলে বিয়ে করেছে। বিয়ে করেছে, তোর রাজীবটা বিয়ে করেছে। রাজীবটা বিয়ে করেছে? ও মা, দারুণ দারুণ খবর। এই বৌদি কোথায়? আরে দাঁড়া, থাম বলছি। আরে এতে আর আনন্দ পাওয়ার কিছু নেই। আরে কোথাকার কোন একটা বিয়ে বাড়িতে গিয়ে একটা ক্রিমিনালকে খবর করতে গিয়ে ওই চাষের বাড়ির হা ঘরের মেয়েকে বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসে। এভাবে সিদ্ধান্ত নেওয়াটা রাজীবের খুব ভুল হয়েছে। আমি রাজীবদাকে চিনি, রাজীবদা কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। তুমি ঠিক বলেছো পাখি, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, বরং বেশ কিছু মানুষের ভুল সিদ্ধান্তে নষ্ট হয়ে যাওয়া ফুলের মতো পবিত্র জীবনকে আমি রক্ষা করেছি, আর আমার এমপি বাবার মান সম্মানটা আমি উজ্জ্বল করেছি। No! তুমি আমার উজ্জ্বল মুখটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। কেন বাবা? আপনি তো বলতেন যে অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নাকি মনুষ্যত্বের সবচেয়ে বড় পরিচয়। তাহলে বলুন না, যে মেয়েটার জীবনে নেমে আসতে চলেছে লগ্ন ভ্রষ্টার মতো কলঙ্ক, সেই কলঙ্ককে নিজের হাতে মুছে দিয়ে আমি কোনো অন্যায় করেছি? এসো দুর্গা। থাক, প্রণাম করতে হবে না। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। তোমার সাহস হলো কি করে এই মুখার্জি বাড়ির পুত্রবধূ হবার? হ্যাঁ, ওরে ভালোবাসা কিছু বোঝে না রে। তোকে ছোলা বলা কৌশলে আমাদের সম্পত্তির লোভে ও তোকে ভালোবাসার নাটকে ফাঁসাতে চায়। শিক্ষা দীক্ষা যাচ্ছে কি আছে ওর, কি দিয়ে তোকে সুখী করতে পারবে? হাটে বাজারে কোনো সুখের মূর্তি কিনতে পাওয়া যায় না বাবা। মানুষ নিজেই নিজের মনের মতো করে সেটা করে নেয়। তাই তো সোনার পালঙ্কে শুয়েও রাজার চোখে ঘুম আসে না বাবা, কিন্তু ছেঁড়া খাতায় শুয়ে ফুকে নিশ্চিন্তে নিদ্রা যায়। রাজীব, আমারও শেষ কথা শুনে রাখ। তুই যদি ওর সঙ্গে সম্পর্ক রাখিস, আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করবো। সম্পত্তি আমার লোভ নেই বাবা, তার জীবনের দায়িত্ব আমাকে নিতে হবে। তার সিঁদুর যখন সিঁদুর দিয়েছি, তার জীবনের সম্পূর্ণ দায়িত্ব আমার, তার ভাত কাপড়ের দায়িত্ব আমার। দরকার হলে এই বাড়ি ত্যাগ করবো, গাছতলায় থাকবো, ভিক্ষে করবো। এই গ্রামের মানুষ জানুক সমাজসেবী জনতার বাড়িতে অর্থের মাপকাঠির বিচারে তার পুত্রবধূর স্থান হলো না। আমার জন্য আজ তুমি তোমার বাবার কাছে অপরাধী, তাই তো তোমার সমস্ত অপরাধের বোঝা মাথায় দিয়ে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি অন্য কোনো মেয়েকে দেখে আবার তুমি বিয়ে করে নিও। তা হয় না দুর্গা। শালগ্রাম সাক্ষাতে অগ্নিসাক্ষীর সিঁদুরের 7 পাকের বন্ধন আমাদের দুটি জীবনকে যে বন্ধনে বেঁধেছে, সেই বন্ধনকে স্বীকার করে নিয়ে আমি আমার পিতৃমাতা জন্মের রক্তের বন্ধনকে ছিন্ন করতে বাধ্য হলাম। এছাড়া আমার কোনো পথ নেই। আছে বাবা। ও দাসী রাজীব, একটা কথা মাথায় রাখবে, আমার কথার অবাধ্য হলে এই মেয়েটার জীবনটা আমি চিরতরে শেষ করে দেবো। বাবা! শুধু শেষ করে নয়, আমি আজ থেকে ওর ঠিকানাটাই বদলে যাবে। তোদের বিয়ের সম্মতি দিয়ে। আরে বাবা, আমি পরীক্ষা করে দেখছিলাম, তোদের ভালোবাসার জোরটা একটু যাচাই করে দেখছিলাম। তুমি সত্যি বলছো না? হ্যাঁ, আমি সত্যি বলছি। সামান্য চাষির মেয়ে হলেও ও আজ আমার কাছে রাজকুমারী। আরে বাবা, তুই যে কাজটা করেছিস গর্বে অহংকারে আজ আমার বুকটা ফুলে যাচ্ছে। তাই তো আমি সানন্দে ঘোষণা করছি,
তোকে আমার সন্তান বলে ভাবতে আমার গর্বে অহংকারে আমার বুকটা পড়ে যাচ্ছে। বাবা আমায় ক্ষমা করো বাবা, না জেনে অনেক অন্যায় তোমায় অনেক খারাপ কথা বলেছি বাবা, ক্ষমা করো। আরে না রে না না, ওড ওড ওড, আর এটা সবাই করে সবাই করে, তাই তো আমি তোদের ভালোবাসাটা দেখছিলাম। আসলে তোদের এই ভালোবাসার জোরটা দিয়ে তোরা কেমন ভাবে একে অপরের মধ্যে থাকতে পারবি। হ্যাঁ ড্যাডি, বিয়ে তুমি মেনে নেবে? জানি তোমার উদ্দেশ্যটা কি? কে বিয়েটা মেনে নেবে? হ্যাঁ মেনে নেব বৌমা, সামনে তো লোকসভা ইলেকশন, সবাই বলবে এমপি রণবীর মুখার্জির কি মন, একটা চাষির মেয়েকে বাড়ির বৌমা করে এনেছে, সবাই বহুবা দেবে, আর এই সুযোগে ইলেকশনটা আমি পার হয়ে যাব। বড় বৌমা যাও, বড় বৌমা যাও, নতুন বৌমাকে বরণ করে তুমি ভেতরে যাও। বরণ? একটা চাষার মেয়েকে আবার বরণ? কই দেখি দেখি তোমার গলার হারটা দেখি। উমা, আচ্ছা এটা কি তোমার সোনা নাকি তোমার গরিব বাপ ইমিটেশন দিয়ে করে গছিয়ে দিয়েছে? আমার বাবা গরিব চাষি, তাই গা ভর্তি সোনার গয়না দিতে না পারলেও এই হারটা সোনারই দিয়েছেন, কোনো ইমিটেশন নয়। ও মা, আরে হাত দেখি হাত দেখি। ই বাবা বাবা, ইস, এই 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 শাখা বলার একটা চুড়ি, হাতটা করে খালি। এই দিদি তুই চুপ কর তো, চুপ কর। আরে বাবা তুই তো ওর হাত দেখার আগে মুখ দেখেছিস, আর তুই ওর বড় যা, তাহলে বড় যা হয়ে ছোট যাকে তো মুখ দেখে কিছু দিতে হয়। তোর হাতের ওই বালা দুটো খুলে দে না, তাহলেই তোর হাতটা একবারে সুন্দর করে ভর্তি হয়ে যাবে। দে দে দে। আমার বালা খুলে ওর হাতে দেবো? এই শোন, আমাদের ব্যাপারে তুই একদম নাক গলাবি না। আর ঠাকুরপো, এই চাষার মেয়েটাকে আপনি তখন থেকে চাষার মেয়ে করে বলছেন কেন বলুন তো? গরিব চাষার মেয়ে হয়ে জন্মানোটা কি আমার অপরাধ? ও মা, আবার মুখের উপরে চোপা। বলি বাবা মা বুঝি কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? আমি তো আমার শ্বশুর শাশুড়ি স্বামীর কাছে সব সময় মাথা নিচু করে থাকি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দিদি, তুমি মাথাটা এতটাই নিচু করে রাখো যে তোমার ওই সিঁদুর ছাড়া সাদা সিঁথিটা বড্ড বেশি চোখে পড়ে। থামো, ও একজন ডাক্তারের স্ত্রী, তোমার মতো সাংবাদিকের স্ত্রী নয় যে কপালে সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরে থাকবে। ও, ডক্টর বিধানচন্দ্র রায় স্ত্রী বুঝে এইরকম পোশাক পরতেন? ডিসকাস্টিং! এরকম একটা থার্ড গ্রেডের মেয়ের সঙ্গে কথা বলে আমার সাথে তুইও কান খুলে শুনে রাখ রাজীব, এতদিন ব্যাচেলার ছিলিস, কিচ্ছু বলিনি, তুই নিজের মন মতো যা ইচ্ছে তাই করেছিস। আর যখন স্বেচ্ছায় বিয়ে করেছিস তখন তোর এই বইয়ের খাওয়া খরচ বাবদ তোকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতেই হবে, নইলে এই অলক্ষণের খাওয়া বন্ধ। আমি বলে গেলাম। শোনো রাখি, ঘর থেকে যখন বেরোবে ঘরের তালা লাগিয়ে বেরোবে, কেমন? ওরা তো যায় না, টাকা পয়সা ছড়ানো ছেটানো থাকে, চুরি হতে পারে। তাহলে ওই কথাই রইল, মাসে 10,000 টাকা। আসলে এই বাড়ি যখন তুমি এসেই পড়েছো তখন বাড়ির কাজ কর্মগুলো ভালো করে দেখে শুনে নিও, কারণ আমাদের বাড়িতে 2-3টে চাকর পোষাতে যাবে না, সব কটাকে দাঁড়াবো, শুধু তোমাকে এই বাড়িতে পুষে রাখবো, কথাটা মাথায় থাকে যেন। বৌদি তুমি কাঁদছো? বৌদি না, কাঁদবো কেন? আজকের এই শুভ দিনে কি চোখের জল ফেলতে আছে? বৌদি আমি জানি, বৌদি আমি জানি এই বাড়িতে তোমাকে কেউ মেনে নেবে না, শুধু একজন ছাড়া। কে? কে সে? আমার ছোট ভাই রুদ্র। হ্যাঁ, সে কোথায়? সে জেলে। জেলে? হ্যাঁ, সেই যে ছিল একমাত্র এই বাড়িতে প্রতিবাদের স্তম্ভ। কিন্তু ও কি করেছে? ও জেলে গেল কেন? ওই যে বললো প্রতিবাদ করেছো, সবাই সবকিছু মুখ বুঝে সহ্য করলেও ও করে না। এই বিগত ভোটে আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের গ্রামেরই এক মাস্টারমশাই, আর সেই মাস্টারমশাইয়ের হয়েই আমার ভাই সবকিছু খাটাখাটি করছিল, আর আমার বাবা নিজের ক্রেডিটটা নেবার জন্য কিছু গুন্ডা ভাড়া করে আর তাদের বোম মারতে বলে, এই বোম মারার অপরাধে নিজের ছেলেকে জেলে পাঠিয়ে দেয়। হ্যাঁ, মেশমশাই ওকে ত্যায্য পুত্র করেছে, কিন্তু বিশ্বাস করো বৌদি ও আমার ছেলে নয়, আমার নয়। ও যে দুর্বার, ও দুর্বিনীত, ও মহাপ্রয়াণ নটরাজ, ও
হচ্ছে জ্বলন্ত প্রতিবাদের জ্বলন্ত। কিন্তু তোমাদের কাছে ওর এত কথা শুনে ওকে যে আমার বড় দেখতে ইচ্ছে করছে। ওর সাজা শেষ হচ্ছে কবে? 1 মাস পর। 1 মাস? এই 1 মাস ধরে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ঠাকুর আমার ভাগ্যে যা আছে তাই হোক, তুমি শুধু ওর মঙ্গল করো ঠাকুর, তুমি শুধু ওর মঙ্গল করো। এখানে এসে আমি সবাইকে পেয়েছি, কিন্তু ভাইটার তো দেখা পেলাম না। আমার খুব ইচ্ছে ছিল আমার নতুন সংসার আমি নতুন করে সাজিয়ে তুলবো। যতই ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ আসুক না কেন, আমি আমার এই সংসারটাকে বুক দিয়ে আগলে রাখবো। তাই না? না গো না, আমার একটু কষ্ট হবে না। তাছাড়া আমাদের বাড়িতে তো সব কাজ আমি করতাম, তাই তোমাদের এই বাড়ির কাজ আমি সব একার হাতে করতে পারবো। আর তাছাড়া বাড়ির কাজ বাড়ির বউকেই তো সামলাতে হয়। তুমি দেখে নিও, আমার কোনো কষ্ট হবে না। শুধু শুধু কষ্ট হবে মাঝে মাঝে যখন দেখবো তুমি আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছ, কারণ তুমি যে আমার কাছে দেবতা। দেবতার আসলে বসবি না দুর্গা, কারণ ওই আসলে বসবার মতো যোগ্যতা আমার নেই। তা নাহলে একটু খাবার জন্য তোমাকে বললাম তো আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার বড় ভয় হয় এত সুখ আমার কপালে সইবে তো। অনেকের ভালোবাসার দিব্যি করে বলছি, এই হাত যখন ধরেছি জীবনে মরণে কখনো এই হাত ছাড়বো না দুর্গা, ছাড়বো না। তুমিও আমাকে কথা দাও দুর্গা, আমার হাত ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না। কথা দাও দুর্গা। দেবো না, সব খরচের দল। আরে আরে আমার জালে পুরো হাড় মাংস কালি করে দিল। কেন বংশীবাবু এত চেঁচাচ্ছেন কেন? আর বলবেন না মিস্টার পাল, এই জেলার আসামিগুলো এক একটা রাজার বেটা। সিগারেট দিন, আবার কেউ বলে চান করবো গরম জলের ব্যবস্থা করবো। কি করবো মশাই, চাকরি করতে করতে আমি হাঁপিয়ে উঠি। কি করবেন আর বলুন, এই বুড়ো বয়সে চাকরি খুলে চাকরি তো করবে না। থাকবার দিন, তা আসামিরা ঠিকঠাক কাজ করছে তো? আগে হ্যাঁ স্যার, সব ঠিকঠাক কাজ করছে। ওই বাগান পরিষ্কার করা, ঝাড় দেওয়া। হ্যাঁ স্যার, ওই বড় বাবা যে হারামজাদার কি খবর হলো? এখনো জজ সাহেব রায় দেননি, তবে একদল লয়ার উঠে পড়ে লেগেছে জামিনে ছাড়াবার জন্য। আমার মনে হয় এর পিছনে আরো কোনো বড় মাথা আছে। মাথাটা কে হতে পারে বলেন? এনিওয়ে, রিপোর্টিং লিস্টে দেখলাম 220 নম্বর সেলে দুজনের ছুটি হচ্ছে। তারা এখন কোথায়? হ্যাঁ স্যার, আর ওই তো এমপি রণা মুখার্জির ছোট ছেলে। কোথায় বাবা কোথায় ছেলে, একটা ফোকাস কুজমন্ড। আরে ওই তো আসামিদের হেডমাস্টার ছেলে ধরে দিয়ে বললো জজ সাহেব এর ব্যাপারে আমি নেই,
নিজে ধরিতে বলে জজ সাহেব যা থাকতে হবে তাই দেবেন। কাছে মক্কেল এখন কোথায়? ছেলে তো নেই, এই জেলে কোথায় ঘুরে বেড়াচ্ছে, ডাকতে পাঠিয়েছি। 220 নম্বর কয়েদি রুদ্র মুখার্জি হাজির। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলোর রেখা দিল গো দেখা। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলোর রেখা দিল গো দেখা। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলোর রেখা দিল গো দেখা। ছলনা তো ছিল না প্রাণে, তবুও গো কেন কে জানে। ছলনা তো ছিল না প্রাণে, তবুও গো কেন কে জানে। হলো গো এমন বলো, হলো গো এমন বলো, হলো গো এমন। ভুল কেন ভোলে চাঁদ কেন ওঠে। নমস্কার নমস্কার নমস্কার, আমি এসে গেছি। কোথা থেকে এলে শুনি? আগে মায়ের পেট থেকে। দেখছেন স্যার, এই হারামজাদা কথা বলা ধরন দেখ। ওরে হারামজাদা, উনি জিজ্ঞেস করছে তুই কোত্থেকে এলি? ও বাথরুম থেকে। যেই শুনেছি আপনি আমার নাম ধরে ডাকছেন, অমনি একেবারে হাফ বাথরুম করে ছুটতে এসেছি। ওরে বাবারি বাবারি, তল পেটের তলাটায় কি কামড়। আরে 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 স্যার, এর সঙ্গে কথা বলা বিপদ স্যার। সানা কখন কি বলে নিজেও জানে না। আপনি ঠিক বলেছেন স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি কোনো নেতা কিংবা মন্ত্রী নই যে ভোটের আগে মঞ্চে উঠে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেব। সারা ভোট মিটে গেলেই একেবারে জনগণের পিছনে ক্যাট ক্যাট করে লাথি মারবো। একটা কথা মনে রাখবেন স্যার, এই রেল স্টেশন, এলআইসি, ব্যাংক সব বিক্রি হয়ে যাচ্ছে। আর আর এই গরিব অসহায় মানুষগুলোর জন্য পড়ে আছে শুধু আছে দিনের গ্যাস বেলুন। এখান থেকে বেরিয়ে তুমি কি করবে আমি শুনি। এই এতক্ষণ পর একটা ঠিক কোশ্চেন করেছেন স্যার। কি করা যায় কি করা যায় কি করা যায়, পেয়েছি স্যার। মানে এখান থেকে বেরিয়ে ভাবছি এই সরকারের থেকে লাইসেন্স নিয়ে আর ব্যাংক থেকে লোন নিয়ে একটা মদের দোকান করব। মানে মদ বেচবো আর মদ খাবো। হ্যাঁ, এত কিছু দোকান থেকে মদের দোকান করবে কেন? কেন কি স্যার, কেন কি? আরে মদ হচ্ছে আমাদের জাতীয় খাদ্য। জাতীয় খাদ্য? একদম ঠিক স্যার। এই দেখুন, কালী পুজো, দুর্গা পুজো, ঈদ, মহরম, মানে যতগুলো আমাদের জাতীয় ছুটি আছে সব কটা ছুটিতে মদের দোকান বন্ধ থাকে। তাহলে মদ আমাদের জাতীয় খাদ্য হলো না? জ্ঞান তো বেশ টনটনে আছে, তাহলে বোম মেরেছিলে কেন? আর বোম মারার অপরাধটাও কি জানা আছে তো? জানি স্যার, জানি জানি জানি। তাহলে মেরেছিলে কেন? পুলিশ ঘুষ নাই বলে। Yes, sir! এই পশ্চিমবঙ্গের পুলিশ যেদিন ঘুষ নেওয়া বন্ধ করে দেবে, অপরাধীদের ভয়ে টেবিলের তলায় লুকানো বন্ধ করে দেবে, সেদিন দেখবেন স্যার শুধু বোম মারা নয়, এই পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। স্যার, কামেন। কি পাখি তুমি?
আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ স্যার, মানে আমার বোন, মানে মানে আমার বড় বৌদির বোন। এই পাখি বলছি একটু বলছি বলছি একটু ওই অন্ধকারের দিকটায় চলো না, মানে অনেকদিন তো কিছু হয়নি। কি হয়নি? আরে আরে কথাটা শেষ করতে দেবেন তো, কথাটা শেষ করতে দেবেন তো। আসলে অনেকদিন তো দেখা হয়নি, তাই জিজ্ঞাসা করা হয়নি কেমন আছো। ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো? আর শোনো না, আজকে তোমার ছুটি বলে আমি তোমাকে নিতে এসেছি। আর শোনো না, মেজদা না বিয়ে করেছে। তাই নাকি? তা বৌদি কেমন হয়েছে? বৌদি কেমন হয়েছে? ভীষণ ভালো। আরে তা তো হবেই, তা তো হবেই। এই জেলে আসার আগে তোমাকে আমি কতবার বললাম, পাখি চলো আমরা দুজন বিয়েটা করে নিই, বললে না? এই এই দিলে আসার আগে বিয়ে করলে কি হতো? হ্যাঁ কি হতো শুনি? হ্যাঁ কি হতো শুনবে? হ্যাঁ, আমাদের একটা ফুটফুটে বাচ্চা হতো। বাচ্চা করার জায়গা নয়, যা জিনিসপত্র দিয়ে বাঁধি যা। আরে সত্যি আমরা বেকার বকবক করছি। চলো চলো বাড়িতে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। অপেক্ষা? কেউ অপেক্ষা করছে না পাখি, কেউ অপেক্ষা করছে না। সবাই নিজেরা নিজের কাজে ব্যস্ত। আমার ওই পরম পূজনীয় শয়তান বাপটা এতক্ষণে হয়তো হিসাব করছে কি করে এই দেশের ক্ষতি করা যায়। আর আমার ওই ডাক্তার দাদা এতক্ষণে হয়তো হিসাব করছে কি করে গরিব মানুষের রক্ত শোষণ করা যায়। পাখি, আমি তো সকলকে চিনি পাখি, সকলকেই চিনি। রুদ্র, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমার এখান থেকে যেতে এতটুকু ইচ্ছা করছে না স্যার। এখানে তো তবুও বাঁচার অক্সিজেনটুকু আছে, কিন্তু আমার বাড়িতে হিংসা আর লোভের কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কিছু নেই স্যার, কিচ্ছু নেই। আমি জানি রুদ্র, তোমার মনের ব্যথাটা আমি জানি, কিন্তু এরা নির্দিষ্ট সময় পর তোমাকে রাখতে পারবে না রুদ্র, রাখতে পারবে না। আর তাছাড়া কেউ অপেক্ষায় না থাকুক, নতুন বৌদি তোমার অপেক্ষায় পচ্ছে বসে আছে। ওই জন্যই তো যাবো, নাহলে কোন শালা ঢুকতো বাড়িতে। হ্যাঁ যাও, তার দিন তো সরকারের খেলে এবং বাপের হোটেলে খাও। আরে কথাটা শেষ করতে দিন। আসলে হারামিটা আমি আপনাদেরকে বলিনি, বলেছি আমার ওই পরম পূজনীয় বাপটাকে। আসলে কি জানেন তো স্যার, ওই বাড়িতে দাড়ি কাটার ব্লেড থেকে শুরু করে দামি স্কচ পর্যন্ত আসে ওই গরিব মানুষের রক্ত চুষে। ও সব নেতার একটু ছাড়ে আর কি, আর তাছাড়া দেশে যা উন্নয়ন হচ্ছে একটু ছাড়লে ক্ষতি থাকছে। হারামি না, আমার ওই শয়তান বাপটাকে সাপোর্ট করার জন্য এবারের হারামিটা আমি আপনাকে বললাম। শুনুন, আপনারা না ওর কথা কিছু মনে করবেন না, তার থেকে বলুন কোথায় সই করতে হবে, ও সই করে দিচ্ছে। হ্যাঁ তাই চলুন, কোথায় সই করতে হবে বলুন, আর আমার বাক্স প্যাটরা মাল যা আছে সব আমাকে বুঝিয়ে দেবেন। চলুন। শালা তুমি ওই জেলাকে ডাকছি, মহাজনকে পাওনা দেওয়ার জন্য ডাকছি, বোঝাই মুশকিল। হ্যালো, কি বলছেন? যাকে আমরা বিয়ের আসর থেকে যে ক্রিমিনালটাকে অ্যারেস্ট করেছিলাম তার জামিন হয়ে গেছে, তাকে জামিন করেছিল আমার এমপি রণজয় মুখার্জি। এবার বুঝতে পারলেন তো স্যার কেন শালা আমি আমার বাপটাকে হারামি বলি? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এতদিন যে লকআপে আমি বন্দি ছিলাম, একদিন না একদিন ওই লকআপে আমার ওই শয়তান বাপটাকে আমি ঢোকাবোই। এটা আমার চরম মনকে বোঝাতে গেলে বলে হৃদয়, এ জীবনে কত কিছু মেনে নিতে হয়, মনকে বোঝাতে গেলে বলে হৃদয়, এ জীবনে কত কিছু মেনে নিতে হয়। এই সঙ্গে পেপারে ছাপিয়ে দিলাম
সামনেই তো ভোট, সবাই বলবে রণবীর মুখার্জির কি মন, একটা চাষির বাড়ির মেয়েকে বাড়ির পুত্রবধূ করেছে। তাছাড়া পরিবেশটা কেমন যেন একটু ওই সরকার চেঞ্জ চেঞ্জ ভাব পরিবেশ। আরে বাবা, এই অ্যাক্টিংটা না করলে পাল্টি খেতে হবে তো, পাল্টি। বুঝতে পারলেন তো আমি কত বড় বাচ্চা? আমি হলাম শয়তানের সার্ভার ক্রাইম। এখান থেকে পাঠানো যায় চক্রান্তের ইমেল অ্যাড্রেস, সাইট খুললে দেখা যায় বড় বড় তার ছবি, এখান থেকে পাঠানো যায় মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট। আসলে আমি তো নেই নিষ্ঠা হিংসার ষড়যন্ত্রের ফাঁদ বিছিয়েছি। নাম্বার 1 দিলে খচ্চর, নাম আমার রণবীর মুখার্জি। ভারতবর্ষের প্রথম সারির জনদরেরই জননেতা, যিনি কিনা যে কোনো সময় হাজির হতে পারে ক্ষুধার্ত বাঘের মতো, যার ছোবলে গোখুরো সাপও পৃথিবীতে জন্মগ্রহণ করতে ভয় পাবে। আমার সুইটার সেক্রেটারি, এই পোশাকে কি দারুণ তোমাকে সেক্সি লাগছে, মনে হচ্ছে সব কাজ ফেলে তোমাকে একবার। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এদিকে যজক যে জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসছে, আর বোম্বে যেখানে মেয়ে পাঠানোর কথা ছিল সেখান থেকে বারবার কল করে যাচ্ছে। চিন্তা করো না, চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আসলে রজতকেই আমি বলেছি, মানে রতনকেই বলেছি যে কয়েকদিন ওই মেয়ে পাচারের ব্যবসাটা বন্ধ করে রাখতে হবে। আসলে সামনে ইলেকশন তো, মানে আগে তো এসব ব্যবস্থা ছিল না, এখন ওই মিডিয়াগুলো আদজক খেলে গেছে, পেপারে ছাড়ছে, টিভিতে দেখাচ্ছে। কিন্তু মেয়ে পাবেন কোথায় সে? আরে বাবা, কাউকে না পেলে আমার বাড়ির নতুন বৌমাটাকেই পাঠিয়ে দেবো। বেশি ডাগুর টুকুর ডাসামাল, তবে একটু টেস্ট করে পাঠাতে পারলে ভালো হতো। কেউ গন্ধ, চিন্তা করো না। আর এই বাবা ডেটলে সাবান মাখিয়ে ওর গেউ গন্ধটা আমি পরিষ্কার। নিজের বৌমাকে লোকে শুনলে কি বলবে? আমার পারিবারিক ব্যাপারে তোমাকে মাথা গোলাতে হবে না। তার চেয়ে বরঞ্চ আজকে কি কি আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সেগুলো তুমি বলো। সোসাইটির মিটিং অ্যাটেন্ড করতে হবে, এমনকি খাদ্য মন্ত্রীকে নিয়ে সেখানে চলে যেতে হবে। তারপর গেস্ট হিসাবে আপনাকে অ্যাটেন্ড করতে হবে স্যার। আচ্ছা, তারপর তারপর আমার ফ্ল্যাটে গিয়ে একটু সুরা পান করে কলেজের কচি কচি 3টে মেয়েকে নিয়ে আমোদ আহ্লাদ আর তাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইয়ে চাকরি পাওয়ার দেওয়ার প্রতিশ্রুতি করেছি, আর তারাও রাজি হয়ে চলে আসছে। এমনকি একদিন সঙ্গ দেওয়ার কথা বলছি, ওদেরও নেশা লেগে গেছে। খুব ভালো, খুব ভালো। আমার করলে তোমারও হবে। আপনার কাছে ডিউটিতে জয়েন দিয়েছি, সেদিন থেকে তো আপনার সেবা করে যাচ্ছি স্যার। তা আজ আবার নতুন কথা কিসে? আরে বাবা, তোমার ব্যাংক ব্যালেন্সটা বাড়ছে, সেটাও বলো। সে তো দেখতে পাচ্ছি স্যার, সে তো দেখতে পাচ্ছি। স্কুল পরীক্ষায় রেজাল্ট 2 নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য বাপের বয়সে হেডমাস্টার আমাকে জড়িয়ে ধরেছিল। কলেজের অ্যাডমিশন পাইয়ে দেওয়ার জন্য জিএস আমাকে অন্ধকার ঘরে নিয়ে গিয়েছিল। এমনকি 2 বছর আগে আপনি আমাকে এই চাকরিটা দিয়েছিলেন বলে নিজেকে আপনার কাছে সঁপে দিতে হয়েছিল। তাই আজ আমার বলতে বাধা নেই স্যার। কলেজের অ্যাম্বিশন, স্কুল ফাইনাল পরীক্ষা রেজাল্ট, এমনকি ব্যাংকের টাকা কতখানি বেড়ে গেছে জানি না, তবে আমার মনের জ্বালাটি যে অনেকখানি বেড়ে গেছে স্যার, অনেকখানি বেড়ে। মেলে আমার সুইটহার্ট সেক্রেটারি। আরে বাবা, এইসব কথা বাদ দাও, চিন্তা করো না। তোমার মনের যন্ত্রণার অবসান করতে আমার যৌবনের কামনার মেশিনটা তোমার যৌবনের ল্যাপটপে ঠিক চলে যাবে। তাছাড়া এখন বেশ একটা জমে গান ধরো তো, যাতে আমার হৃদয়টা ঝমঝম ঝমঝম করে ওঠে। বলেন গোড়া তুই কষ্ট পারে হামকে দেখি, চোখটা মারি দিলি রে। গোড়া তুই কষ্ট পারে হামকে দেখি, চোখটা মারি দিলি রে। খেচা খেচ খেচকা খেচাং মনটা গোড়া তুই কষ্ট পারে হামকে দেখি, চোখটা মারি দিলি রে।
একে ঘরের ভেতরে আসতে গেলে পারমিশন নিয়ে আসতে হতো তুমি সেখানে। আপনার চা বাবা। আমার চা দাও। ওহ বাবা, অনেক কষ্টে বেঁচে গেছি। আসলে শয়তানি কি এটা চা? এত ঠান্ডা এটা চা? ঠান্ডা? কিন্তু আমি এই মাত্র তো চাটা তৈরি করে নিয়ে এলাম। স্যার কি তাহলে মিথ্যে কথা বলছেন? কিন্তু ও বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। মিলি ওর হাতটা ধরো তো। না থাক থাক, আমি ধরছি। দেখো দেখো এই চাটা তুমি দেখো ঠান্ডা না করে। ওরা তো চিৎকার কিসের, হ্যাঁ? ঘুমটা আমার ভেঙে গেল। ও বড় বৌমা, আরে দেখো না, মেজো বৌমা আমার জন্য চা নিয়ে এসেছিল আর হাত ফসকে হাতে পড়ে গেছে আর কি। ও তার জন্য তো চিৎকার করতে হবে। বলি এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? কি হয়েছে? আরে রান্নাঘরে আমি তো রান্নাঘর থেকে আমার হাতে কতবার ছাড়া লেগেছে। দিদি, এই 1 মাস হলো আমি এই বাড়িতে এসেছি। এই 1 মাসের মধ্যে একটি বারের জন্য তো আপনাকে আমি রান্নাঘরের সামনে দিয়ে যেতেও দেখিনি। আমাকে অপমান, আমাকে ইনসাল্ট করে বলছে। কে তোমাকে অপমান করলো ডার্লিং? দেখো না, এই কেউ মেয়েটা, এই মেয়েটা আমাকে জামাগুলো অপমান করছে। এখানে একদম থাকবো না। এরকম চলতে থাকলে এখানে আমাদের পক্ষে থাকার সম্ভব নয়। আরে বাবা, তোরা কোথায় যাবে? যাবে তো এই হারামজাদে। হারামজাদি? হ্যাঁ? বলি, এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসে বদমাইশি, আমাকে অপমান করে শয়তানি। ওই তো, ওই দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছেন। ওই দিদিকে জিজ্ঞাসা করে দেখো না। আমি তো কিছু দেখিনি, আমি তো বাইরে ঘুরেছিলাম। তোমার চিৎকার শুনে আমি তো এখানে শুনে এলাম। দিদি, এসব আপনি কি বলছেন? বিশ্বাস করো না, ওনার একটা কথা বিশ্বাস করো না। উনি সব মিথ্যে বলছেন, সব হারামজাদে, আমার সেক্রেটারি মিথ্যে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস তাই না রে? তুই বড্ড বার বেড়েছে, উড়ে এসে জুড়ে বসে এই সংসারের মতো পরি বসে। এই সাংবাদিকটা কোথায়? সাংবাদিকটা কোথায়? আপনার মেয়েটা ছিল তো, ওটা কি এক্ষুনি বেরিয়ে গেল? ও তাহলে তোকে মারাই যাবে। হারামজাদে, তুই কি ভেবেছিলি সব তোকে মেনে নিয়েছে শুধু আমার রাজনৈতিক স্বার্থে? তোকে আজ হবে। বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ। নেতা রণবীর মুখার্জি ধরিত্রী মায়ের উপর অত্যাচার করছে, দাদা বৌদির মতো প্রশাসনের বড় বড় কর্তারা তাকে সাপোর্ট করছে, আর আমার বাবার পার্সোনাল সেক্রেটারি এক স্বার্থপর জনগণের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অসাধারণ, অসাধারণ এই মুখার্জি বাড়ির রাজনীতি। এই শুয়ার, তুই ছাড়া পেয়ে গেছিস? শুয়োর নয়, শুয়োরের বাচ্চা বলো, না হলে কিন্তু সারা দেব না। আমি আমি জেলে থাকাকালীন পাখির মুখ থেকে তোমার সব কথা শুনেছি। পাখি, পাখি জেলে তোমার সাথে দেখা করতে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল। তুমি তো মস্ত বড় ঢেমনি, কিন্তু তোমার বোনটা ভীষণ ভালো। এই সহ্যের একটা সীমা আছে, তুই কিন্তু আমার বউকে অপমান করছিস। মায়ের পেটের বড় ভাই যে, কোথায় কোথায় নিজের বউকে শাসন করবি তা নয়, বইয়ের আঁচলের তলায় ঢুকে গুই 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 করছিস। একই রঞ্জন বাবু, আপনি যে ওকে, উনি যে আপনাকে ওপেন গালাগালি করে দিল। মাঝখানে আসবেন না, তাহলে আপনিও খেয়ে যাবেন। ঠাকুর বলছি, ওনারা ওনারা তোমার গুরুজন, তাই বড়দা এর সঙ্গে এইভাবে কথা বলতে নেই। বৌদি, ভাই, এই বাড়িতে আমার আমার জীবন যে বড় দুর্বিষহ হয়ে উঠেছে। আমার যত সব ঢং। ওনারা দয়া করে আমাকে দুবেলা দুমুঠো খেতে দিয়েছেন, এতেই আমার শান্তি ভাই, এতেই আমার শান্তি। সব রাখো, অমনি যেই নতুন মানুষ দেখেছো অমনি মাথাটা চিবিয়ে খেতে বসেছে। শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই দেওয়ার বৌদির বায়োস্কোপ দেখার মতন সময় আমার নেই। তাই শোনো, কলতলায় এক গাদা কাপড় আছে, কাচতে এসো। তুই কি এখন থেকে এখানেই থাকবি? কেন?
তোর কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে আছে ড্যাডি ড্যাডি, একে তো তোমার ওই গেও মূর্খ মেয়েটা, তার উপর যদি এই জেলফেরত আসামি ছেলেটা এসে জোটে, সত্যি আমার পক্ষে এই বাড়ি থাকা সম্ভব নয়। বলে গেলাম। কিরে শুনলি তো তোর দাদা কি বলে গেল? এবার তাহলে তুই কি করতে চাস? না বাবা না, দয়া করে ওর প্রতি এমন অবিচার করবে না বাবা। আপনার দুই ছেলের মতন, ও তো আপনার সন্তান, তাই ওকে বাপ ছেলের মধ্যে তুমি কথা বলছো কেন? কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? ভাবছি তোমার রক্তটা একবার একটুখানি চেক করে দেখো, ওটা মানুষের নাকি জানোয়ারের। বাবু, নিজের বাবার সম্বন্ধে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে? কথা হচ্ছে বম্বেটাই, আপনি মাঝখানে নাক গলাচ্ছেন কেন? ইচ্ছা করছে একটা থাপ্পড়ে আপনার 36টা দাঁত আমি ফেলে দিই। বাবু, এই রুদ্র, দাঁত তো 32টা, 36টা পেলি কোথায়? আরে আমি তো জানতাম তুমিও মাঝখানে নাক গলাবে, তাই তোমার 4টে দাঁত আমি প্লাস করে নিয়ে তুমি বাবার গায়ে হাত তুলবে? উনি না তোমার জন্মদাতা। বৌদি, ওটাই তো সব থেকে সমস্যা বৌদি, ওটাই তো সব থেকে সমস্যা। নইলে খবর ছিস তাই না রে? ঠিক আছে, আজ ওদের দলে ভিড়ে তুই এত বড় অপমান করছিস, কিন্তু মনে রাখিস আমার বিরুদ্ধে কথা বললে সাপের ছোবল খেতেই হবে। কথাটা মনে থাকে যেন। আমার অফিসে চলে এসো। চলুন স্যার। রোজবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবাকে বলি আমি আপনাকে থাকার জন্য এই বাড়িতে ব্যবস্থা করে দেব। বাবার মাথাটা চিবিয়ে খাচ্ছেন খান, আমার মাথাটা চিবোতে আসবেন না, আপনার সব দাঁতগুলো ভেঙে যাবে। আরে আমি আপনার বাবার মাথাটা চিবিয়ে খেতে যাব কেন? উনি তো আমার বাবার বয়সী, উনি যে আমাকে মেয়ের চোখে দেখে। হ্যাঁ, মেয়ের চোখে দেখেন, কিন্তু আমার ওই বাবা মালটাকে তো আপনি চেনেন না। ওই মেয়ে বলতে বলতে কখন মেয়ের ফিগারটাই চেঞ্জ করে দেবে, তখন বুঝতে পারবেন ওখানে কত চাল। সামলে কথা বলবেন। বেরিয়ে যান, ইমিডিয়েটলি আমার বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। বাবু, যা বলছি তাই করুন, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু রুদ্রবাবু কথাটা মনে রাখবেন, এ বাড়িতে থাকতে গেলে, এ বাড়ির সম্পত্তি নিতে গেলে আমার কথা মেনে চলতে হবে। আমিও দেখবো আপনি কতদিন এই বাড়িতে থাকেন। বৌদি, এই যে মেজ বৌদি, শোনো, মেজটা কোথায়? কেন? তাকে আবার কিসের দরকার? তাকে আমি জিজ্ঞাসা করব, যদি যোগ্য স্ত্রীর মর্যাদা নাই দিতে পারবে, তাহলে বিয়ে করেছিল কেন? কথা তুমি বলো না ঠাকুরপো, তোমার দাদা তো মানুষ নন, তোমার দাদা তো একজন দেবতা। হ্যাঁ বৌদি, হ্যাঁ, সেটা তো তোমার এই ছেঁড়া শাড়ি দেখেই বুঝতে পারছি। কেন? বাড়িতে কি পাট ভাঙা শাড়ি পরে থাকতে হবে? দোষ থাকতে চাইছো বৌদি? না গো না ঠাকুরপো, এই বাড়িতে আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হচ্ছে না। সেটা তো তোমার এই হাতের পোড়া দাগটা দেখেই বুঝতে পারছি। আর কত লুকাবে বৌদি, আর কত লুকাবে? একটা কথা মনে রেখো বৌদি, শাক দিয়ে দুটো একটা পুঁটি মাছ ঢাকা দেওয়া গেলেও বড় বড় রুই কাতলা কিন্তু ঢাকা দেওয়া যায় না বৌদি, ঢাকা দেওয়া যায় না। ও কথা বলো না ঠাকুরপো, ও কথা বলো না, ও কথা শোনাও যে আমার মহাপাপ। আমার এই স্বামী শ্বশুরের ভিটে আমার কাছে যে স্বর্গ। এটা স্বর্গ নয় বৌদি, এটা স্বর্গ নয়, এটা হচ্ছে নরক। হ্যাঁ বৌদি, হ্যাঁ। আর কতদিন তুমি এইভাবে ঘোমটা পড়ে এ বাড়িতে পড়ে মার খাবে? ঘোমটা তোমাকে খুলতেই হবে বৌদি। আমি ঠিক কথাই বলছি। এই মুখার্জি বাড়ির প্রত্যেকটা মানুষকে তোমাকে বুঝিয়ে দিতে হবে, নারী মানেই অবলা নয় বৌদি, নারী মানেই অবলা নয়। তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তোমাকে এই জনসমক্ষে সেই ত্রিশূল তুলে নিতে হবে, তোমাকে প্রতিবাদ করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, যাদেরকে চিৎকার করে মানুষরা বলবে। কিন্তু ও কি পারবে? পারতে তোর বউকে হবেই মেজদা, পারতে তোর বউকে হবেই। কিন্তু তুই কি বলতো,
আচ্ছা, আজকে আমি ওই তীর্থস্থান থেকে বাড়ি আসবো, তুই কি সেটা জানতিস না? জানতাম জানতাম, একটা বিশেষ কাজে অফিসে গিয়েছিলাম রে ভাই। তা বল, কেমন আছিস? একদম ফ্যান্টাস্টিক। ঠিক আছে তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য এখনই চা করে নিয়ে আসছি। না 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 বৌদি, এখন তোমার কোথাও যাওয়া হবে না, বরং তোমরা দুজন কথা বলো। আমি আমি একটু ওই দূরের রাস্তা থেকে ঘুরে আসি, একটু কাজ আছে। কেন কেন ঠাকুরপো, ওই রাস্তার ধারে পাখি কি তোমার জন্য অপেক্ষা করছে? এ, তুমি না সত্যি সবসময় বাজে বাজে কথা বললে হয়। আসলে আসলে ব্যাপারটা কি জানো বৌদি, আমার এই শান্তশিষ্ট দাদা এখন রথ দেখবে, আর তুমি কলা বেচবে, আর আমি কি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় বেলবো? তার চেয়ে বরং আমি ওই দূরের রাস্তার কাছ থেকে একটু ঘুরে আসি। কতদিন পর এলাম আমার এই সবুজ ঘেরা গায়ে। জানো বৌদি, এই গ্রাম থেকেই তো আমি মাটির রস, মাটির গন্ধ শুকে আমি বড় হয়েছি। আমার গুরুজনদের ঘাম রক্ত মিশে রয়েছে এই গ্রামে, এই গ্রামের মাটিতে। যা দেখে আমার মন প্রাণ বারবার বলে ওঠে। কি বলে ওঠে? কোথায় বলো এত স্বপন বাতাসে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে আসে, কোথায় বলো এত স্বপন বাতাসে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে আসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। আসি বৌদি, আসি, টাটা, আসি দাদা। সত্যি তোমরা যা বলেছে রুদ্র একদম ঠিক তাই। মহা বদমাস, মহা বদমাস। এই জানো দুর্গা, কি হয়েছে? আমার একটা বিশেষ কাজে অস্ট্রেলিয়া যেতে হবে, ফিরতে 1 মাস সময় লাগবে। 1 মাস? 1 মাস? এই 1 মাস তোমাকে ছাড়া আমাকে একা একা থাকতে হবে? একা কেন? দাদা আছে, বৌদি আছে, বাবা আছে, সবাই তো রইল রে বাবা। তাছাড়া দেখো ঠিক 1 মাস পরেই আমি ফিরে আসবো। আচ্ছা দুর্গা, এই ঘরের কাজ করতে করতে স্বামী, দেওর, শ্বশুরের সেবা করতে করতে এই অপদার্থ স্বামীটাকে ভুলে যাবে না তো? কি করে জানলে তুমি ভুলে যাব তোমার, আমার প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়? কি করে জানলে তুমি ভুলে যাব তোমার,
ও আমাদের দুর্গার জীবন দুদিক থেকে বাঁচিয়ে দিয়েছে। এক, ওই রতন ক্রিমিনালের হাত থেকে। দুই, আমাদের সমাজের কলঙ্ক। ও সুখী হলে যে আমার সুখ। এখন বলো তো কাকা, তুমি আমায় ডেকেছিলে কেন? আমাকে আমাকে একটু তুই শহরে নিয়ে যাবি? শহরে? শহরে গিয়ে কি করবে গো? আসলে আসলে বিয়ের পর থেকে এতগুলো দিন হয়ে গেল, আমার আমার দুর্গামার কোনো খবর পাইনি। ও এখন খুব ভালোই আছে গো, ওই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ও এখন আমাদের মহারানী গো, মহারানী। বুঝছিস? তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। তবু যে আমার মনটা খুব খারাপ করছে। জনা জনা বাবা, আমাকে তুই একটু শহরে নিয়ে জনা। কাকা, আমার যখন হাতে অনেক কাজ। বাহ, ওরা তোকে ভাই ভাই করতো, কাজের দোয়াই দিয়ে দিদিকে ভুলে যাচ্ছিস। বাহ, বেশ তো তোমার বিচার। ও যেমন আমাকে দাদা দাদা বলে ডাকতো, আমিও তো ওকে নিজের বোনের মতো ভালোবাসতাম। বলো না, ও আমাকে পারতো না একটা চিঠি লিখতে? বলো না ডাক্তার কাকা, ও আমাকে একটা পারতো না চিঠি লিখতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গা সংসারের চাপে হয়তো চিঠি লেখা হয়ে উঠছে না। তা তুই বরং রাজেনকে নিয়ে একবার ঘুরেই আয় না। চনা বাবা, আমি বুড়ো মানুষ, একা যেতে পারবো না। চনা চনা বাবা। ঠিক আছে, কাল তুমি সকালবেলা রেডি থেকো। ওই সকাল 8:10 ট্রেন ধরে আমি তোমার দুর্গা বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি একবার বরং ঘুরেই আসি। এখন আবার কোথায় চললে গো? হাটে গো বাবু, হাটে। অত সকালে যে দোকান খোলা থাকে না। নতুন মেয়ের বাড়ি যাচ্ছি বলে কথা। মেয়েটার জন্য একখানা শাড়ি কিনবো, আর জামাইয়ের জন্য একটা চোস্তা পাঞ্জাবি কিনবো। ছোট্টবেলা থেকে মেয়েটার কোনো আবদার পূরণ করতে পারিনি। ওর মায়ের চিকিৎসার সমস্ত টাকা খরচ হয়ে গেছে, আর শেষ সম্বলটুকু না আমি কি ভাবছি, মেয়েটার জন্য একখানা শাড়ি কিনবো, আর নানু ঘোষের দোকান থেকে মাখা সন্দেশ কিনবো গো বাবু। মাখা সন্দেশ, ও যে মাখা সন্দেশ খেতে খুব ভালোবাসে গো বাবু, খুব ভালোবাসে। আমি আসছি রে গো, তোর হাসি মুখ দেখতে শাড়ি আর মাখা সন্দেশ নিয়ে তোর বাড়িতেই আসছি। আর সেখানে গিয়ে শুনবো নয় সেই ছোট্টবেলার আই কুকু আই, আই কুকু আই, আই কুকু আই।